সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহ, যিনি সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির প্রফেসর অফ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে তিনি আহ, এই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি সুদীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে কাজ করছেন, বিভিন্ন সরকারের সঙ্গে কাজ করছেন, সার্ক কান্ট্রি নিয়েও কাজ করছেন এবং 31টির বেশি বই তিনি লিখেছেন অথবা এই বইয়ের সঙ্গে তিনি সংযুক্ত এবং 200-200-র উপরে তিনি বিভিন্ন আর্টিকেল লিখেছেন। আহ মাসুম বিল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আহ, সম্প্রতি লক্ষ্য করেছি আপনি কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে, যে চাকরির বয়সসীমা তুলে দেওয়া উচিত। যেহেতু আমাদের দক্ষ জনশক্তি আমরা আসলে বিভিন্ন সেক্টরে আমরা কথা বলি দেখি, যেটা ব্যবসায়ী হোক অথবা সরকারি প্রতিষ্ঠান হোক অথবা সেটা যে কোনো ইনস্টিটিউশন হোক, সেখানে আমরা দেখতে পাই যে সবার একটা আফসোস থাকে যে তারা দক্ষ জনশক্তি পাচ্ছেন না। অথবা অনেক ব্যবসায়ীকেও আমরা শুনি যে তারা অনেক লোক খুঁজেন, চাকরির জন্য তারা লোক খুঁজেন, কিন্তু তারা দক্ষ লোক না পেয়ে তারা অনেক সময় বিদেশ থেকেও, বাংলাদেশের মতো দেশে তারা বিদেশ থেকে তাকে তাকে দক্ষ জনশক্তি আমদানি করতে হয়, অর্থাৎ তাকে নিয়ে আসতে হয় এবং উচ্চ বেতনে তাকে এখানে তাকে চাকরি দিতে হয়। এবং যে কারণে আসলে এটা নিয়ে অনেক মিডিয়াতেও আলোচনা হচ্ছে যে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে এই কারণে। আসলে মূল সংকটটা তাহলে দক্ষ জনশক্তি আমরা পাচ্ছি না। এবং আপনি বারবার কয়েকবার হয়তো বলার চেষ্টা করেছেন যে আমাদের দক্ষ জনশক্তির জন্য আমাদের কিছু কাজ রয়েছে। আমি আপনার কাছে শুনতে চাচ্ছি আসলে আমাদের দক্ষ জনশক্তির যে ঘাটতি ঘাটতি রয়েছে, এই ঘাটতি পূরণে আসলে কি করণীয় এবং আমাদের কি এক্ষেত্রে নীতিগতভাবে কি সিদ্ধান্ত নেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আহ, এটা একটা খুব ক্রুশিয়াল ইস্যু, যেটা আমরা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে আমি দেখে আসছি ইদানিং। তো আহ, আমি মনে করি যে আহ, বাংলাদেশে যে একটা বাংলাদেশে যে একটা প্র্যাকটিস আছে যে 30 বছর অথবা 35 বছর অথবা 32 বছর, যেটাই হোক, একটা সময় থাকবে। এই সময়ের ভিতরে যে কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে অথবা লিডারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোনো অপরচুনিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমরা যদি দেখি যে আধুনিক যে উন্নয়নশীল দেশগুলো, আমাদের কাছের যে দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, চায়না, তারপরে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে। ইন্ডিয়া পাকিস্তানে কিছুটা ই আছে। তারপরে মিডিল ইস্টে আছে, ইউরোপিয়ান দেশ, তারপরে আমেরিকা, এখানে ওয়েস্টার্ন দেশগুলিতে আছে। এখানে সময়টাকে খুব একটা গুরুত্বের সাথে দেখছে না। অর্থাৎ যে এটা ন্যূনতম, অর্থাৎ যে 30 বছর কি 35 বছর একটা সময়, এর ভিতরেই অ্যাপ্লাই করতে হবে, এটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে না বেশি। বরং তাদের গুরুত্ব হচ্ছে মেধা, ট্যালেন্ট এবং অভিজ্ঞতার উপরে। সুতরাং একটি দেশ উন্নয়নশীল হতে হলে তাদের হিউম্যান ক্যাপিটালের দিকে তাদের গুরুত্ব দিতে হবে। অর্থাৎ লিডারশিপ যদি না থাকে ওই দেশের সকল সেক্টরে, কোয়ালিফাইড যদি লিডারশিপ যদি না থাকে, তাহলে ওই দেশের উন্নয়নশীলটা কখনো স্বপ্ন দেখা যায় না। সুতরাং একটি দেশের উন্নয়নশীল অনেকটাই নির্ভর করে এখানে নেতৃত্বে কারা আছে। নেতৃত্বে যদি মেধাবী, তারপর ট্যালেন্টেড যদি এমপ্লয়ি অথবা লিডার্স যদি না থাকে, ওই দেশের উন্নতি আমরা ভালো আশা করতে পারি না। সুতরাং এক্ষেত্রে আমি যা অবজার্ভ করেছি, বিভিন্ন দেশ, উন্নয়নশীল দেশে তাদের মেধাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, ট্যালেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, রিগার্ডলেস অফ দ্য এজ or the race or the color, what was gender, whatever it is. তো এক্ষেত্রে আমার একটা সাজেশন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আধুনিক বিশ্বে আমরা তাকাই, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা বাংলাদেশে আমরা এই মিনিমাম এই ফর দ্য অ্যাপ্লিকেশন অফ ফর দ্য জব অর দ্য লিডারশিপ, এটা আমরা এটা আমরা খুব একটা গুরুত্বের সাথে দেখা ঠিক হবে না। বরং আমাদের দ্য দ্য মূল পয়েন্ট হচ্ছে, এখানে আমাদের মূল কনসেন্ট্রেশন হবে, ফোকাস হবে আমাদের যে মেধা, ট্যালেন্ট এবং অভিজ্ঞতা, এর ভিত্তিতে একজনকে চাকরির সুযোগ দেওয়া হবে, লিডারশিপের সুযোগ দেওয়া হবে। এখানে নেপোটিজম, স্বজনপ্রীতি, কালার, রেস, জেন্ডার অথবা এইজ, এগুলোকে গুরুত্ব আমরা দিলে একটা দেশের ব্যাকবোনকে আমরা আহ, ভেঙে দিব। মানে তার ব্যাকবোনকে আমরা মজবুত করতে পারবো না, উইক করে দেব।
তো সুতরাং আমার পরামর্শ হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন থেকে আমরা একটা প্রতিজ্ঞা নিতে পারি বা মানে একটা সিদ্ধান্ত নিতে পারি, এবং যে এখানে এই স্বজনপ্রীতি, তারপরে নেপোটিজম, তারপরে কালার, রেস, এগুলোর আমরা কোনো গুরুত্ব দিব না, বরং মেধার ভিত্তিতে, ট্যালেন্টের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে যদি কেউ থাকে তাকেই আমাদেরকে এঙ্গেজ করতে হবে, এমপ্লয়মেন্ট ক্ষেত্রে হোক, লিডারশিপ ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক। আর এক্ষেত্রে আমরা দেখা যাবে যে আহ, খুব অল্প একটা সময়ের ভিতরে দেশের একটা আমূল পরিবর্তন আসবে। যখন আমরা লিডারশিপে আমরা ডাইনামিজম আমরা এনশিওর করতে পারি, তখন আমাদের রেজাল্টও খুব ভালো আসবে দেশের জন্য। বিভিন্ন ধরনের সমস্যা, করাপশন, এটা সেটা, ডিসঅনেস্টি, এগুলো আমাদের আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা বিষয় আমাদের জানতে হবে যে রিটায়ারমেন্ট এইজের ক্ষেত্রে এখানে আমি বাংলাদেশের ব্যাপারে তারা হয়তো বহির্বিশ্বে যারা উন্নয়নশীল দেশ আছে সেখান থেকে তারা একটা স্ট্যান্ডার্ড নিতে পারে। সেই স্ট্যান্ডার্ডটা সেখানে মনে করেন 60 বছর হতে পারে, 62 বছর হতে পারে, 65 বছর হতে পারে। সেক্ষেত্রে কোনো কনফিউশন বা কোশ্চেন না থাকাই ভালো। তো আমি এখানে এখানে কনক্লুড আমার করছি আমার যে একটা পয়েন্ট আছে, আমাদের এখন কিন্তু গড়ায়ু কিন্তু বেড়ে গেছে, এখন কিন্তু মানুষের গড়ায়ু 70-80, এভারেজ 80 কাছাকাছি চলে গেছে, বাংলাদেশেও কিন্তু 74+। জি, আমি যখন 60 বছর ছিল মানে রিটায়ারমেন্টের বয়সটা, তখন কিন্তু মানুষের গড়ায়ু ছিল 60 বা বিলো 60 বা 60-এর নিচে। এখন মানুষের গড়ায়ু বেড়েছে, মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ার কারণে মানুষ এখন 70-80 বছরও দিব্যি তারা কর্মক্ষমতা রয়েছে। এবং আপনারা যদি দেখেন বর্তমানে বাংলাদেশের যিনি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও কিন্তু 80+, একজন প্রবীণ মানুষ, এবং উনি ওনার অভিজ্ঞতা দিয়ে দেশকে এখন এক নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 60-তে কেন অবসরে যাবে, তার এই সময় তো তার অভিজ্ঞতার আরো ঝুলি তৈরি হয়েছে। সে কিন্তু তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে কিন্তু আরো অনেক কিছু দেওয়ার সময়টা তার তৈরি হয়েছে। যখন সে আরো বেশি দিতে পারছে, তখন সেই অবসরে যাওয়াটা কতটুকু যৌক্তিক? এটা খুবই ধন্যবাদ এই প্রশ্নটা। তবে এখানে আমরা একটা মার্জিন আমরা রাখতে পারি আর কি, যে যেমন বহির্বিশ্বের যে স্ট্যান্ডার্ড আছে বিভিন্ন উন্নয়নশীল দেশে আছে, সেভাবে আমরা একটা মার্জিন আমরা রাখতে পারি। বাট এক্সেপশনাল সার্কামস্টান্সেস হবে লাইক ডক্টর ইউনুস, আমাদের প্রধান উপদেষ্টা, সে খুবই ট্যালেন্ট, এবং সে যে 84 ইয়ার্স, কিন্তু সে খুবই ট্যালেন্ট, বুঝতে পারছো? তা এভাবে যদি আমাদের যদি কোনো মেধাবী, কোনো যার মেধায় কাজ করছে ভালো, সে খুবই ট্যালেন্ট, তার অভিজ্ঞতাটাকে যে আমরা যদি ক্যাপিটালাইজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের মনে হয় আমার সম্ভব, আমি মনে করি সেখানে এই যে একটা লিমিটেশনটা, ওটা আমাদের ওখানে স্ট্রিক্ট থাকা ঠিক হবে না। সেখানে তার মেধাটাকে, তার অভিজ্ঞতাকে আমরা ক্যাপিটালাইজ করে দেশ ও জাতির জন্য আমরা বেনিফিট পাবো। এটা আমাদের এখানে কম্পালসারি রাখা। বয়সের বার না রেখে, মানে বয়স সিদ্ধান্ত না রেখে যদি এভাবে যদি করা যায়, আমি আপনার পরামর্শ নিচ্ছি আর কি। যদি এভাবে করা যায় যে তার যখন 60+ বয়স হবে, তখন একটা মেন্টাল হেলথ তার কতটুকু সে ক্যাপাবল তার দায়িত্ব কন্টিনিউ করার জন্য, এমন একটা বডি থাকবে, সেই বডি তাকে সার্টিফাইড দেবে না তার তার মেন্টাল হেলথ, তার ফিজিক্যাল হেলথ সবই সে দায়িত্ব পালনের জন্য উপযুক্ত। সেক্ষেত্রে সে 70-80 তার বয়স পর্যন্ত সে তার অভিজ্ঞতাটা তার কাজে লাগানোর সুযোগ তো থাকা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এখানে একটা অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশে। যদিও সে তার রিটায়ারমেন্ট এজ 60 ইয়ার্স অথবা 62, 65 এটা থাকতে পারে, কিন্তু এর পরে যদি কারো কারো সামর্থ্য থাকে, তার ট্যালেন্ট থাকে, তার অভিজ্ঞতা থাকে, ওটাকে ক্যাপিটালাইজ করার জন্য একটা কন্ট্রাক্ট বেসিস, চুক্তি বেস এটা হয়ে আসতেছে। এবং 80 বছর, 80, 90 বছর পর্যন্ত তারা নেতৃত্ব দিতে পারে, বিভিন্ন ফাংশন তারা পরিচালনা করতে পারে। যেমন ডক্টর মাহাথির মোহাম্মদ, মাহাথির মোহাম্মদ, সে 93 বছর বয়সেও সে কিন্তু প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তাই না? তো সেক্ষেত্রে আমরা দেখি যে যদি আমরা রিটায়ারমেন্ট এজটা, এর মানে এটা না যে সে রিটায়ার করলে আর সে কোনো কাজেই সে জড়িত হইতে পারবে না, এটা বলা যাবে না। তার যদি মেধা থাকে, তার সামর্থ্য থাকে, তার যদি ক্যাপাসিটি থাকে, এটাকে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে বা বিভিন্ন অথরিটির পক্ষ থেকে এনকারেজ করতে হবে। এ ধরনের ব্রেনকে আমরা ক্যাপিটালাইজ করব দেশ ও জাতির বেনিফিটের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি যারা রিটায়ারমেন্টে যায়, যারা ধরেন 60, 62, অনেক জায়গায় হয়তো 65-এও তারা অবসরে যায়, যেমন বিচার বিভাগের ক্ষেত্রে, আপনি যদি একটু লক্ষ্য করে দেখবেন, যারা রিটায়ারমেন্টে যাওয়ার আগের দিন পর্যন্ত তারা খুব উৎফুল্ল থাকে, তারা খুব সুস্থ থাকে।
কিন্তু যেদিন তারা রিটায়ারমেন্টে চলে যায় এদিন পরে দেখবেন সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে যেতে হয়, তাকে সে বেড সিক হয়ে পড়ে অনেকে, অর্থাৎ সে একটা যন্ত্রণায় ভোগে। এই মানুষগুলোর এই মানে উন্নত বিশ্বে বা এই কোনো ধরনের কোনো আহ, জায়গা তৈরি হয়েছে কিনা যে এই মানুষগুলোকে এই তাদের অভিজ্ঞতা এবং তারা যাতে মেন্টালি সিক না হয় বা তাদেরকে একটা কাজের মধ্যে রাখা। অনেকে দেখবেন রিটায়ারমেন্টে যাওয়ার পর নিজে নিজে বিভিন্ন কাজে জড়িত থাকার চেষ্টা করে, যেটা সুস্থ থাকার লক্ষ্যে। এটার কোনো সলিউশন বর্তমান উন্নত বিশ্বে আছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। জি, এটার ব্যাপারে আমাদের যে অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশে, তারা রিটায়ারমেন্টের পরে কিন্তু মনে হয় না যে 10% তারা বাসায় বসে থাকে। তাদের একটা না একটা কাজের সাথে তারা জড়িত হয়। হয়তো যারা অল্প মানে নিম্ন লেভেলের কোনো চাকরি যদি করে, তারা অন্তত একটা একটা খামারের সাথে জড়িত হয়, একটা অ্যাগ্রো কাজের জন্য জড়িত হয়, অথবা বাগান বাগিচা করে, অথবা একটা পার্ট টাইম টিচিং এর জন্য তারা জড়িত হয়, একটা ছোট একটা ব্যবসার সাথে জড়িত হয়। তারা কিন্তু মানে আহ, আহ, সাধারণত তারা বসে থাকে না, একটা দোকান দিতে পারে। কথা বলছি, একটা মানে অ্যাক্টিভিটিস এর ভিতরে তারা জড়িত থাকে আর কি। তো আমি যেটা বলতে চাই যে রিটায়ারমেন্ট এজ যেটা থাকবে, এটা একটা স্ট্যান্ডার্ড আর কি, যে স্ট্যান্ডার্ড আমরা ফলো করব। তারপর তার আহ, 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 একটা একজনের মেধার ক্যাপাসিটিতে, তার এক্সপিরিয়েন্স, তার ইন্টারেস্টের ক্যাপাসিটিতে সে যে কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হতে পারে। এবং সেক্ষেত্রে আমি আমি মনে করি গভর্নমেন্ট, এটা প্র্যাকটিস হয়ে আসছে, সকল দেশেই প্র্যাকটিস হয়ে আসছে। তো গভর্নমেন্ট আরো এর ক্ষেত্রে আরো পাবলিক অ্যাওয়ারনেস ই করতে পারে, আর এনকারেজ করতে পারে। আমি মনে করি এটা একটা আমাদের জন্য, দেশের জাতি, দেশ ও জাতির জন্য একটা উপকারে আসবে আর কি, প্রোডাক্টিভিটি আর কি। আমরা আমরা দেখি যে আমাদের দেশে, যে আমাদের মতো উন্নত দেশে যাকে জনবহুল যে দেশগুলো, এখানে আমাদের চাকরির সংখ্যা কম কিন্তু চাকরি প্রার্থীর সংখ্যা অনেক বেশি থাকে। এবং উন্নয়নশীল দেশে তো আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই, যে কারণে চাকরির জায়গাও অনেক কম। কিন্তু হলো এই জায়গায় আমরা যদি দেখি যে উন্নত বিশ্ব সেখানে অন্টারপ্রেনারশিপ নেশন হিসেবে তারা গড়ে তুলছে বিধায় তারা তাদের প্রচুর চাকরির জায়গা তৈরি হয়েছে, কিন্তু আমরা এখনো কিন্তু পারিনি আমাদের এই অন্টারপ্রেনারিয়াল নেশন হিসেবে গড়ে তুলতে। আমাদের বাংলাদেশের মানুষকে বা এই জাতিকে আমাদের কি করণীয়, আপনার অভিজ্ঞতা থেকে কি বলে? থ্যাংক ইউ ভেরি মাচ। এক্ষেত্রে আমি মনে করি যে আহ, আহ, দাতুশ্রী নাজিব তুন রাজ্জাক, আমাদের মালয়েশিয়ান যে এক্স প্রাইম মিনিস্টার, উনি একটা স্লোগান এস্টাবলিশ করেছিলেন যে টু ক্রিয়েট অ্যান এন্টারপ্রাইজিং অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ বেস নেশন। তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আহ, এই যে স্লোগানটাকে, এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। এবং দেখবেন যে উন্নয়নশীল দেশ যেগুলি আছে, সেই সব দেশে তারা কিন্তু সন্তানদেরকে তৈরি করতেছে শুধু বইয়ের উপর নির্ভর করে না, তাদেরকে এক্সপোজ করতেছে, তাদের বিভিন্ন সেক্টর এক্সপোজ করতেছে, পাবলিকের সাথে তাদেরকে এক্সপোজ করতেছে, ইন্ডাস্ট্রির সাথে এক্সপোজ করতেছে, সে বিভিন্ন সেক্টরের সাথে তাদের এক্সপোজ করতেছে। তো হলো কি, তাদের একটা বাহ্যিক অভিজ্ঞতা হলো। তো সেখানে আপনি দেখবেন যেসব দেশে আপনার শুধু বইয়ের উপর নির্ভর করে, তারা কিন্তু তারাও মনে করেন লেখাপড়া মাস্টার্স শেষ করলো, কিন্তু তারা একটা স্টেজে দাঁড়াই ভালো কথা বলতে পারে না, একটা একটা সেক্টরকে নেতৃত্ব দিতে পারে না। আবার কোন কোন অনেক উন্নয়নশীল দেশ আছে যারা আপনার ক্লাস প্রাইমারি স্কুল থেকে তাদের একটা এমন সাহস, তাদের প্রতি এমন একটা স্পিরিট তৈরি করা হয় যে তারা যে কোনো সেক্টরকে তার নেতৃত্ব দিতে পারে। কথাটা বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমি এটা মনে করি যে আমাদের শিক্ষা কারিকুলামকে আমাদের রিভিউ করতে হবে, রিফর্ম করতে হবে। এবং প্রত্যেকটা কারিকুলামে এখানে আমাদের শুধু থিওরিটিক্যাল লেখাপড়া হবে না, বরং এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপোজার এখানে আমাদের একটা কালচার থাকতে হবে। সো আমাদের শিশুরা যখন লেখাপড়া করবে, লেখাপড়ার সাথে সাথে তাদের তাদের একটা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্সের জন্য তাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে। তাদেরকে বিভিন্ন জায়গায় ভিজিটিং এ নিতে হবে, তাদেরকে তাদের সাথে ইন্টারাক্ট করতে করে দিতে হবে বিভিন্ন সেক্টরের সাথে। তো এতে হবে কি, তাদের বাহ্যিক নলেজটার সাথে সাথে তাদের চলে আসবে। এরপর এখানে যে এক্সামিনেশন থাকবে, তারপরে যে হোমওয়ার্ক থাকবে, বা অন্যান্য যে অ্যাক্টিভিটিস থাকবে একাডেমিক, সেখানেও আমাদের এমন ভাবে তাদেরকে তৈরি করতে হবে যে মেমোরাইজেশন বেস হবে না, এখানে তাদের প্র্যাকটিক্যাল নলেজকে তাদের নিয়ে আসতে হবে। একটা একটা কেস স্টাডি দিতে হবে যে তুমি এইটাকে একটা ডিজাইন তৈরি করো, তুমি এইটাকে একটা মডেল তৈরি করো, তুমি এটা কিভাবে কি করবে, এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তুমি একটা তৈরি করো। তা এক্ষেত্রে হবে কি, এটা কালচার তৈরি হচ্ছে। সুতরাং কালচারের মাধ্যমে দেখবেন যে বাচ্চাদের ভিতরে তারা শুধু একাডেমিক এক্সেলেন্ট হবে না, বরং তাদের ভিতরে একটা অ্যাটিটিউড তৈরি হবে, এন্টারপ্রাইজিং অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ কালচার তাদের ভিতরে তৈরি হবে। তো এক্ষেত্রে আরো একটা আমি বলতে চাই, শুধু কারিকুলাম না,
এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে আরো একটা অব্লিগেশন থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে একটা মানে এখানে একটা মানে ট্রেনিং, অর্থাৎ এখানে আহ, তাদের যে কোনো ইন্ডাস্ট্রিয়াল একটা অ্যাসাইনমেন্ট থাকতে হবে, অ্যাটাচমেন্ট থাকতে হবে প্রত্যেক বছরে। তো অ্যাটাচমেন্ট থাকলে কমপক্ষে প্রত্যেক সেমিস্টারে থাকলে আরো ভালো হয়। অন্তত 2 সপ্তাহ যদি অ্যাটাচমেন্ট থাকে তখন তাদের একটা ইন্টারাকশন হবে ইন্ডাস্ট্রিদের সাথে, অথবা মনে করেন একটা সেক্টরের সাথে। তখন তাদের আবার ওই তাদের প্র্যাকটিক্যাল সিনারিও গুলি তারা তারা শিখতে সক্ষম হবে, অভিজ্ঞতা হবে। এটা একটা মানে বই পড়ার সাথে সাথে, পরীক্ষার সাথে সাথে তাদের আবার এই বাহ্যিক বাহ্যিক অভিজ্ঞতাটাও তাদের হয়ে গেল। আবার এক্ষেত্রে আরো করা যায় যে তাদেরকে লেখাপড়ার পরে তাদেরকে একটা ট্রেনিং, ট্রেনিং মানে অর্থাৎ হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট স্কিল তাদের ভিতরে তৈরি করতে হবে। যারা লেখাপড়া শেষ করবে তাদের চাকরি পাওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 6 মাস কি 3 মাসের জন্য একটা ট্রেনিং দেওয়া হবে, কিভাবে তারা এন্টারপ্রিনিয়র হবে, লিডারশিপ ট্রেনিং দিতে হবে ইত্যাদি। তাদের একটা ট্রেনিং দিয়ে তারপরে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে, যে তাতে যাতে তারা যা লেখাপড়া যা করেছে এটা আবার তারা প্র্যাকটিক্যাল নলেজ থেকে তারা আবার এটাকে ইনপুট দিয়েছে, যাতে করে এটা সাপ্লিমেন্ট হইলো। আবার এক্ষেত্রে আবার দেখা যায় যখন তাদের চাকরি হয়ে যাবে, চাকরি হলো না, চাকরি যারা করবে তারা করবে, আবার এরই সাথে আমরা এমন ভাবে তাদেরকে বাচ্চাদেরকে শিক্ষা দেব যে তারা যেন চাকরি না পাইলেও সমস্যা নাই, তারা যেন যে যে সেক্টরে আছে, যে যে ইন্টারেস্ট আছে, এক্ষেত্রে তারা একটা ব্যবসা খুলতে পারে, বা একটা ইনস্টিটিউট খুলতে পারে, বা একটা সেন্টার খুলতে পারে। সো সেন্টার করে তাদের একটা বিজনেস মেন্টালিটি হবে এখানে, বুঝতে পারছেন? বিজনেস ডেভেলপ করতে পারে, তারা সেলস সাফিসিয়েন্ট হবে। এরপরে আরো একটা আছে যে যখন তারা কোনো এমপ্লয় তারা জবে আছে, অথবা লিডার্স আছে, তাদেরকে ইন্টেন্সিভলি সবসময় ট্রেনিং এ পাঠাইতে হবে, দেশে এবং বিদেশে ট্রেনিং পাঠাইতে হবে, এবং সেটা খুব ইন্টেন্সিভ ট্রেনিং হবে। সে ট্রেনিং যদি মনে করেন লাইফের ভিতরে একবার যদি হয়, ওই ট্রেনিং না, আমি বলছি প্রত্যেক সেমিস্টারে, প্রত্যেক বছরে 2বার করে ট্রেনিং এ তাদের পাঠাইতে হবে। তো ট্রেনিং পাঠাইলে তখন হবে কি তাদের যে যে নলেজটা তারা শিখছে, এরপরে তারা তাদের সাপ্লিমেন্ট হবে, এডিশনাল অ্যাডেড ভ্যালু হবে যখন তারা আহ, বারে বারে তারা ট্রেডিং এ যাবে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমি মনে করি এই প্র্যাকটিসটা যদি আমরা 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 অ্যাডপ্ট করতে পারি আমাদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি, টু ক্রিয়েট অ্যান এন্টারপ্রাইজিং অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ বেসড নেশন, তবে আমরা এই যে যে একটা জব ক্রাইসিস আছে, এই জব জব ক্রাইসিস থাকবে না। যারা জব পাবে, যারা জবের জন্য যাবে, জবের জন্য যাবে, আর বাকি যারা থাকবে তারা ব্যবসা খুলবে, তারা বিভিন্ন অপরচুনিটি চলে যাবে, বুঝতে পারছেন? তো এটাই আমি মনে করি, সেক্ষেত্রে আমাদের জব ক্রাইসিস আর থাকে না। আপনি একটা এক্সাম্পল আমি নিয়ে আসতে পারি, যেমন সিঙ্গাপুর, চায়না, জাপান, তারা কিন্তু জবের দিকে খুব একটা মুখাপেক্ষী না। তারা নিজেদের প্ল্যাটফর্ম নিজেরা তৈরি করে, নিজেরা উদ্যোক্তা হয়, নিজেরা এমপ্লয়ার হয়, বুঝতে পারছেন? তারা এমপ্লয়ি হওয়ার জন্য তারা লেখাপড়া করে না। এমন অনেক অনেক আমাদের ছেলে সন্তান বা জেনারেশন তারা আছে, এরকম মেন্টালিটি তাদের ভিতরে তৈরি হচ্ছে। এইটাই আমার মানে আইডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমরা দেখি যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম সংখ্যাবহুল দেশ। কিন্তু আমরা যদি মুসলিম কান্ট্রি গুলো মানে অর্থাৎ ইসলাম মুসলমান যে দেশগুলোতে বেশি, সেই দেশগুলোতে যদি আমরা শ্রম বাজারটা দেখি, সে শ্রম বাজারে কিন্তু আমরা যদি বলি ভারত, শ্রীলঙ্কা, নেপাল, এই দেশগুলোর চেয়ে আমরা অনেক পিছানো। ভারত বাদ দিলেও শ্রীলঙ্কা আর নেপালের চেয়ে আমরা পিছানো থাকি অনেক ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যে মুসলিম আমরা কমিউনিটির মেম্বার হওয়া সত্ত্বেও, মানে মেম্বার হয়েও আমরা হলাম মুসলিম দেশগুলোতে শ্রমবাজারে আমাদের অংশগ্রহণ কম, এবং আমরা অংশগ্রহণ করলেও আমাদের স্যালারি কম। অর্থাৎ আমরা এই পিছিয়ে থাকার কারণ কি, এবং এটা এখান থেকে বের হওয়ার উপায়টা কোথায়? এখানে কারণ, মেইন কারণ হচ্ছে আমাদের ট্রেনিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা খুবই দুর্বল। অর্থাৎ আমরা একটা ছেলে, একটা সন্তান লেখাপড়া করলো অথবা লেখাপড়া কিছুই করলো না, তাকে হুট করে আমরা বিদেশে পাঠাইলাম কোনো ট্রেনিং ছাড়া, তাকে ইন্টেন্সিভ ট্রেনিং, তাকে স্কিল তৈরি করে তারপর আমরা বাহিরে পাঠাই। ও হবে কি বাহিরে গিয়ে স্কিল ডেভেলপ করার পরে ওই স্কিল আবার বাংলাদেশে আবার ক্যাপিটালাইজ করতে পারবে। তো এক্ষেত্রে আমরা আরো করতে পারি যে 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 আহ, যারা ছাত্র বা যারা জুনিয়র মানে জেনারেশন যারা আছে, তাদেরকে ইন্টেন্সিভ ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এবং এই যে শ্রীলঙ্কা বলেন বা অন্যান্য ডেভেলপিং দেশগুলিতে বললেন,
সেখানে হিউজ ক্যাপিটাল, হিউজ ফান্ড তাদের জন্য রিজার্ভ আছে এবং বাজেট আছে তাদের জন্য ট্রেনিং এর জন্য, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথবা স্কিল ডেভেলপমেন্ট অথবা ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে একটা স্পেশাল একটা বাজেট রাখতে হবে যে আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট যদি আমাদের ফিউচার নেতৃত্ব যদি তৈরি না হয়, তো দেশকে আমরা কিভাবে টিকিয়ে রাখবো? দেশের জন্য তো অন্য জায়গায় থেকে আমরা ধার করে নিয়ে আসতে পারবো না। একটা রুটি তৈরি করতে হলো, একটা বালিশ তৈরি করতে হলো, আমাদের বহির্বিশ্বে আমাদের ছেলেদের সন্তানদেরকে এমপ্লয়ীদেরকে পাঠাই দেবে কেন? আমাদের ক্যাপাসিটি নাই? আমাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে। আমাদের এখানে গভর্নমেন্ট থেকে বা অথরিটি থেকে আমাদের উদ্যোগ নিতে হবে যে আমাদের এই যে হিউম্যান ক্যাপিটাল আছে, হিউম্যান ক্যাপিটালকে বিভিন্ন সেক্টরে তাদেরকে ইন্টেন্সিভ, তাদের রেগুলারলি অন রেগুলার বেসিস তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ট্রেনিং ব্যবস্থা করে তাদের স্কিলকে আমরা ডেভেলপ করব, তাদের মজবুত করব, তারা ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে তাদের কম্পিট করতে পারে। সুতরাং এটা যদি হয়, আপনি এরকম যদি আমরা করতে পারি, তখন দেখবেন যে আমাদের হিউম্যান ক্যাপিটালের যথেষ্ট ডিমান্ড থাকবে ওয়ার্ল্ড ওয়াইড, এবং আমরা এ থেকে আমরা ধন্য হবো, আমাদের নিজেদের দেশকেও আমরা ডেভেলপ করতে সক্ষম হব। আর এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেবো, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা কিন্তু হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু হিউজ বাজেট, এবং তারা এদের মেইন তাদের এমন যতগুলি আপনার তাদের অবজেক্টিভ আছে, সেক্টর আছে, সেক্ষেত্রে এই হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য তাদের প্রাইম ফোকাস কিন্তু। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে আমাদের মাইন্ডসেটটাকে এভাবে তৈরি করতে হবে যে আমাদের সন্তানদেরকে পলিটিক্যালি মোটিভেটেড আমরা তৈরি করব না, বুঝতে পারছেন? বরং আমাদের সন্তানদেরকে তৈরি করব তারা কিভাবে তাদের স্কিল ডেভেলপ করতে পারে, তারা কিভাবে একটা প্রফেশনাল হতে পারে, কিভাবে ফিউচার লিডার হতে পারে, কিভাবে তারা ট্যালেন্টেড হতে পারে। আমাদের এই দিকে ফোকাস দিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমি এটা সাজেস্ট করবো যে আমাদের সন্তানদেরকে যদি আমরা রাজনৈতিক বা অন্যান্য স্বার্থের জন্য ব্যবহার করি, এটা তাদের প্রতি বহু ইনজাস্টিস হবে। আমাদের এই কচি সন্তান, কচি ব্রেন গুলোকে, এগুলো আমাদের ফিউচার, এরাই আমাদের ভবিষ্যৎ পরিচালনা করবে, এরাই ভবিষ্যতের দেশকে বিশ্বের মানচিত্রে নিয়ে যাবে। সুতরাং এদেরকে যদি আমরা আমরা যদি সেই ব্রেন তৈরি করার জন্য, স্কিল তৈরি করার জন্য আমরা ফোকাস করি এবং তাদের লেখাপড়ার জন্য ফোকাস করি, তবে সেটা আমাদের দেশের জন্য একটা বিশাল উপকার হবে। আর এটাই আমি মনে করি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের বিগত সরকারগুলোর সময় আমাদের দেশ থেকে বিপুল অঙ্কের টাকা পাচার হয়ে গেছে। অর্থাৎ বিপুল বা ডলার রূপে পাচার হয়ে গেছে, বৈদেশিক মুদ্রা রূপেই। এই পাচার আমরা তো কখন মানে আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময় পাচার হয়েছে, যেটা দিন দিন আরো প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন সময় নতুন সরকার এসেছে, তারা কমিটমেন্ট দিয়েছে যে আমরা পাচার রোধ করব, পাচার অর্থ ফেরত আনবো। কিন্তু এক্ষেত্রে আমরা জি, সাফল্য নেই, বরং পাচার দিন দিন বেড়েছে। এই জি। পাচার রোধ করার ক্ষেত্রে আমাদের আসলে মূল করণীয়টা কি? আমরা কোথায় ব্যর্থ হচ্ছি বা কোন জায়গায় আমরা আটকে যাচ্ছি, এবং এই আসলে যে পাচার টাকাগুলো পাচার হয়েছে, ডলারগুলো পাচার হয়েছে, এগুলো ব্যাক করা সম্ভব হবে কিনা আদৌ? থ্যাংক ইউ ভেরি মাচ। এক্ষেত্রে আমি কয়েকদিন আগেও একটা লেখা লিখেছি এবং আরেকটা আর্টিকেল, ফুল আর্টিকেলও ইতিমধ্যে হয়েছে, ওটা পাবলিশ হবে খুব তাড়াতাড়ি। তো এক্ষেত্রে আমি মনে করি একটা আমাদের একটা আইডিয়া আছে, মাইন্ডসেট আছে যে আমাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অথবা ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে হয়তো আমরা যে টাকাগুলি পাচার হয়ে গেছে টাকাগুলি আমরা উদ্ধার করতে পারি। আমরা জানি বিভিন্ন পেপার পত্রিকা এবং মিডিয়া থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশ থেকে বিভিন্ন ভেরিয়েশন আর কি, বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পারি প্রায় 17.6 লাখ করোড় টাকা পাচার হয়ে গিয়েছে অবৈধভাবে। এবং এই টাকাগুলি হইল বাংলাদেশের বর্তমান যে অ্যানুয়াল বাজেট আছে তার প্রায় 2 বছরের বাজেটের সমানের চাইতেও বেশি, ন্যাশনাল বাজেট। তো এভাবে যদি এই টাকাগুলি যদি বাহিরে থাকে, অর্থগুলি বাহিরে থাকে, তো এখানে আমাদের বাংলাদেশের ইকোনমিতে যথেষ্ট ধাক্কা দিচ্ছে আর কি, বুঝতে পারছেন? আর এই টাকাগুলি যদি আমরা উদ্ধার করতে পারি মানে সফলতার সাথে উদ্ধার করলে বাংলাদেশ ইকোনমিতে একটা 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 আহ, একটা খুব সিগনিফিক্যান্ট একটা ইম্প্যাক্ট এখানে নিয়ে আসবে আর কি, অর্থাৎ বাংলাদেশের ইকোনমিতে একটা ভাইব্রেশন শুরু হবে, তাই না? তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা এই টাকাগুলো উদ্ধার করতে, ইতিমধ্যে আমি আমি শুনেছি বিভিন্ন সময় সবাই বলে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, অমুকের বা ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি। না, এটা আসলে ভুল। একা ডিপ্লোম্যাটিক বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এইগুলি করা সম্ভব হয় না, তাদের বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাবে। এখানে আমাদের লিগ্যাল একটা ফ্রেমওয়ার্কস আছে, লিগ্যাল ওয়েতে আমরা খুব
সহজেই টাকাগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হব। একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন মালয়েশিয়াতে 1 MDB, সেখানে প্রায় $4.5 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। পাচার হওয়ার পরে সেখানে তারা ইউএসএ টাকাগুলোকে স্টোর করা হয়। সেখান থেকে তারা ক্যালিফোর্নিয়ান কোর্টে তারা ডিসিশন দিয়েছে। সেই ডিসিশন অনুযায়ী তারা ফোর্থ ইনস্টলমেন্ট এই কেবল 11ই জুন তারা পেয়েছে আর কি, ফোর্থ ইনস্টলমেন্ট। তো টাকাগুলি ধাপে ধাপে টাকাগুলি চলে আসতেছে। এবং বাংলাদেশে দেখেন, আপনার কয়েক বছর আগে, আপনার 2016 সালে বোধ হয়, বাংলাদেশ ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট পাচার হয়ে গিয়েছে ডিজিটালি, ফিলিপিনে যাই সেটা পাক করা হয়েছে, স্টোর করা হয়েছে। সে টাকাগুলি প্রায় 81 মিলিয়ন US ডলার, সে টাকাটা ফেরত আনতে সক্ষম হয়েছে। তো এভাবে আরো কাজাখস্তান আছে, নাইজেরিয়া আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান রয়েছে, তারপরে ইউএসএ ইটসেলফ সেখানেও রয়েছে, সুইস ব্যাংক থেকে এখান সেখান থেকে। তো এই টাকাগুলি তারা উদ্ধার করার জন্য তাদের লিগ্যাল মেকানিজমকে তারা অ্যাপ্লাই করেছে। লিগ্যাল মেকানিজম এখানে আমাদের ইন্টারন্যাশনাল লতে যেটা আছে, যেমন ইউনাইটেড নেশন কনভেনশন অ্যান্টি করাপশন, চ্যাপ্টার 5, এখানে কতগুলো রুলস আছে, আর্টিকেল 31, তারপর অন্যান্য আর্টিকেলগুলি আছে। এখানে আমার যথেষ্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্কস রয়েছে। তার বাংলাদেশে অনেক রেগুলেটরি ফ্রেমওয়ার্কস আছে, লেজিসলেশন আছে, রুলস আছে, তারপরে কেস আছে, বিভিন্ন দেশের কেস আছে। এই কেস ল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কস এটাই আমাদের জন্য একটা বেসিস হবে। এই বেসিসে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমরা অল্পের ভিতরে আমরা টাকাগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হবে। সেখানে কয়েকটা আমি একটা সাজেস্ট করেছি ইদানিং, কয়েকদিন আগে, যে এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে এখানে নেতৃত্ব দিতে হবে, লিড দিতে হবে। তার আন্ডারে একটা রিকভারি একটা কমিশন তৈরি করতে হবে। রিকভারি কমিশনের আন্ডারে আবার 3টে টিম তৈরি করতে হবে। একটা হচ্ছে যে ইন্টেলিজেন্স টিম, আর একটা করতে হবে আপনার লিগ্যাল টিম, আর একটা অডিট টিম। প্রত্যেকটা টিম আবার একটা লোকাল থাকবে, একটা ইন্টারন্যাশনাল থাকবে। কেন? ইন্টারন্যাশনাল যেটা থাকবে সেটা ফুললি ইন্ডিপেন্ডেন্ট থাকবে। ইন্ডিপেন্ডেন্ট না হলে এই ক্ষেত্রে কোনো আপনার কোনো আপনার ইনফ্লুয়েন্স থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের উদ্ধার করতে সমস্যা হবে। আর লোকাল যে টিমটা থাকবে, প্রত্যেকটাই তিন টিমের সাথে আর কি, লোকাল টিমে শুধু ফ্যাসিলিটেট করবে। আর এভাবে যদি আমরা অগ্রসর হই, অগ্রসর হলে প্রথমে আমাদের টাকাগুলি, কত টাকা কোত্থেকে গিয়েছে, কে এইগুলি পাচার করেছে, এবং কি পরিমাণ টাকা, কোথায় সেই টাকাগুলি আছে, এগুলি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স তারা আইডেন্টিফাই করবে। করার পর একটা রিপোর্ট করবে। রিপোর্ট করার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে, দ্বিতীয় টিম হবে যে আমাদের লিগ্যাল টিম। লিগ্যাল টিমে তাদের সবগুলি কম্পাইল করবে, লিগ্যাল যে ডকুমেন্টেশন যা আছে সব কম্পাইল করবে। তারপর কোর্ট তাদের আইডেন্টিফাই করতে হবে, কোন কোর্টে তারা অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে আমার একটা সাজেশন যে বাংলাদেশ কোর্টেও তারা অ্যাপ্লাই করতে পারে, এবং রিলেভেন্ট কোর্ট যেটা আছে, এবং যে রিজনাল কোর্ট যেটা, যেখানে যেই দেশে টাকাগুলি স্টোর করা হয়েছে সেখানেও তারা অ্যাপ্লাই করতে পারে, ওই দেশের লিগ্যাল টিম টিমের সহায়তায়। অথবা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসও করতে পারে। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে আপনার কম্পাইলেশনের পরে তারা কোর্ট আইডেন্টিফাই করাবে, তারা অ্যাপ্লিকেশন করবে। প্রথম অ্যাপ্লিকেশন শুরুতেই তারা ফ্রিজিং অর্ডারের জন্য অ্যাপ্লাই করবে। ফ্রিজিং অর্ডারটা হচ্ছে ইন্টারলোকুটরি অথবা ইন্টারিম ইনজাংশন বলা হয়। তো ইন্টারিম ইনজাংশন যখন অবটেইন করা হবে, তখন তারা প্রসিড হবে কিসের জন্য? একটা রিট অফ সামানের জন্য একটা সামান দেওয়া হবে। যে কালপ্রিট যে টাকা নিয়েছে তার বিরুদ্ধে, এবং টাকাগুলি কোথায় স্টোর করা হয়েছে সেখানের বিরুদ্ধে, সেই ইনস্টিটিউশন অর্গানাইজেশনের বিরুদ্ধে একটা সামান করা হবে। সামানের পরে তারা প্রসিড হবে সামারি জাজমেন্টের জন্য। সামারি জাজমেন্টের ট্রায়াল হতে থাকবে। সামারি জাজমেন্ট আমি সাজেস্ট করছি এই জন্য যে নর্মাল জাজমেন্টের জন্য, সেজন্য ট্রায়ালের জন্য বা হিয়ারিং এর জন্য অনেক সময় লাগবে। এই জন্য সামারি জাজমেন্টের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। সামারি জাজমেন্ট অ্যাপ্লাই করার পরে একটা ট্রায়াল, একটা ডিউরেশন থাকে। ট্রায়াল শেষ হওয়ার পর একটা জাজমেন্ট আসবে। যখন জাজমেন্ট হাতে পাওয়া যাবে, জাজমেন্ট যখন অবটেন করবে, অবটেন করার পরে এরপরে আপনার এই যে লিগ্যাল টিম তারা ক্লেম করবে। অর্থাৎ ওই জাজমেন্ট বা ডকুমেন্টারি রিট অফ সামান, তারপরে এই যে ইনজাংশন আছে, এর এর উপরে ভিত্তি করে তারা ক্লেম করবে ওই সেই ইনস্টিটিউশন ইন কোশ্চেন। সেখানে ক্লেম করবে যে অ্যামাউন্টটা জাজমেন্ট পেয়েছে। ক্লেম করার পর সাথে সাথে আমাদের একটা গভর্নমেন্টের একটা অ্যাকাউন্ট সাজেস্ট করতে হবে। ওই অ্যাকাউন্টে তারা ক্লেম করবে যে ওই টাকাগুলি যেন রিটার্ন করা হয়। ঠিক এই পদ্ধতিতেই টাকাগুলি রিটার্ন করা খুব সহজ হবে। এরপর একটা অডিট টিম যেটা থাকবে, থার্ড টিম যেটা রিকভারি কমিশনের আন্ডারে, সেই অডিট টিম তারা যে কমপ্লায়েন্স অর্থাৎ লিগ্যাল কমপ্লায়েন্স ঠিকঠাক মতন হয়েছে কিনা, ইনভেস্টিগেশন কমপ্লায়েন্স ঠিক ঠিক মতন অ্যাকুরেসি হয়েছে কিনা, তারপরে আপনার এই যে আপনার ফিগার্স অ্যান্ড অ্যামাউন্ট যেটা, এটা অ্যাকুরেসি হয়েছে কিনা, এসব ব্যাপারে তারা অডিট বা কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট বা টিমটা তারা খুব সূক্ষ্মভাবে তারা লক্ষ্য রাখবে আর কি। এরপর সর্বশেষ একটা রিপোর্ট দেবে।
রিকভারি কমিশনের কাছে, রিকভারি কমিশন আবার ফাইনাল রিপোর্টটা সাবমিট করবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কাছে। এই পদ্ধতি যদি আমরা আগাই, তাহলে আমাদের দেখা যাবে যে আমরা এই ফান্ডগুলো খুব সহজেই, অতি দ্রুত আমরা উদ্ধার করতে সক্ষম হব। যেমন আমাদের এক্সপিরিয়েন্স আমি একটু আগে বললাম, কতগুলি দেশে এক্সপিরিয়েন্স বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ, আগেই বললাম যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম সংখ্যাবহুল দেশ, কিন্তু আমরা দেখি এখানে মুসলিম ফাইন্যান্সিয়াল হাব হিসেবে আমরা গড়ে তুলতে করতে পারিনি। যেমন মালয়েশিয়া অলরেডি তারা মুসলিম ফাইন্যান্সিয়াল হাব হিসেবে তৈরি হয়েছে, এবং তাদের ইকোনমিক যে অ্যাডভান্সমেন্টের পেছনে এটা একটা বড় একটা ভূমিকা রেখেছে আমরা দেখতে পাই। কিন্তু বাংলাদেশকে এই যে মুসলিম রিজিয়নাল রিজিয়নাল মুসলিম ফাইন্যান্সিয়াল বা ইসলামিক ফাইন্যান্সিয়াল হাব হিসেবে গড়ে তোলা সম্ভব কিনা, বা কতটুকু সম্ভাবনা আছে আপনি দেখেন কিভাবে? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুব একটা সুন্দর কোশ্চেন। আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ ইন্দোনেশিয়ার পরে। বাংলাদেশে আমরা ইতিহাস যদি খুঁজি, তো দেখা যায় যে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং সিস্টেম কিন্তু মালয়েশিয়ার আগেই আসছে। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে মালয়েশিয়ার ট্যালেন্ট যারা আছে, মেধা যারা আছে, ব্রিলিয়ান্স যারা আছে, তাদেরকে কিন্তু দেখা যায় মালয়েশিয়া, তারপরে বিভিন্ন মিডল ইস্টে এখানে সেখানে তারা ব্যবহার করতেছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমরা নেতৃত্বে কেন যেতে পারলাম না ইসলামী ফাইন্যান্সিয়াল দিকে, ফাইন্যান্সিং দিক থেকে? তো আবার দেখেন এশিয়ার, এশিয়ার এশিয়া মহাদেশ না, সাউথ ইস্ট এশিয়ার, সাউথ এশিয়া কান্ট্রির ভিতরে বোধহয় সম্ভবত, নাকি সাউথ ইস্ট এশিয়া, এর ভিতরে দেখেন কয়েক বছর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু তারা দ্য হাইয়েস্ট রেকর্ড করেছে। বুঝতে পারছেন অ্যাচিভমেন্টের ক্ষেত্রে? তো এগুলো আমাদের ট্র্যাক রেকর্ড আছে বাংলাদেশে। এক্ষেত্রে আমাদের আমরা যদি বাংলাদেশে যদি যে আমাদের ইসলামী ব্যাংকগুলি আছে বা স্কলার যারা আছে, এখানে যদি গভর্নমেন্ট যদি একটু ইনিশিয়েট নেয়, তাহলে আমরা কি হবে, আমরা বাংলাদেশে আমরা ইসলামিক ফাইন্যান্সিয়াল হাব, রিজিওনাল ফাইন্যান্সিয়াল হাব আমরা এস্টাবলিশ করতে সক্ষম হব। মালয়েশিয়াতে বিভিন্ন পর্যায়ে তারা হাব তৈরি করেছে, এস্টাবলিশ করেছে। তো আমরা এক্ষেত্রে যদি একটা ইসলামিক ফাইন্যান্সিয়াল হাব তো এস্টাবলিশ করতে পারি, দেখা যাবে যে আমরা পুরো ওয়ার্ল্ডের যারা ইসলামিক স্কলার্স আছে, ব্যাংকার্স আছে, ফাইন্যান্সিয়ার্স আছে, তারপর আপনার ইনভেস্টর আছে ইসলামিক লাইনে, তাদেরকে আমরা গ্যাদার করতে সক্ষম হবে। এতে হবে কি বাংলাদেশের ইকোনমিতে একটা একটা খুব একটা সিগনিফিকেন্ট একটা ইম্প্যাক্ট শুরু হবে ইনশাআল্লাহ। আর ইসলামিক ব্যাংকিংটা শুধু ফাইন্যান্স ফাইন্যান্স কিন্তু মুসলমানদের জন্য না শুধু, এটা মুসলমান অমুসলমান সবার জন্য কিন্তু বেনিফিশিয়াল। আর এখন বর্তমানে আপনার দ্য ইকোনমি কিন্তু ডেপ্থ বেস ইকোনমি থেকে উঠে এসে তারা কিন্তু একুইটি বেসে যাচ্ছে। আর ইসলামিক ফাইন্যান্স অল অ্যাবাউট একুইটি বেস, তাই না? তো সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে যদি আমরা এ ব্যাপারে ইনিশিয়েটিভ নেই সরকার থেকে বা গভর্নমেন্ট অথরিটি থেকে, তাহলে এখানে আমাদের প্রত্যেক বছরে আমরা কমপক্ষে 3 থেকে 4টে আমরা সামিট করতে পারি, কনভেনশন করতে পারি, এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স কনফারেন্স এবং ফোরাম করতে পারি। ফোরামের মাধ্যমে, কনভেনশনের মাধ্যমে, সামিটের মাধ্যমে দেখা যাবে যে বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল লিডারদেরকে, ইনভেস্টমেন্ট লিডারদেরকে আমরা গ্যাদার করতে আমরা সক্ষম হব, স্কলারদেরকে সক্ষম ইনভাইট করে সক্ষম হবে। এতে হবে কিন্তু বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু প্রমোটেড হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? এরপরে আমাদের আরো করতে হবে, এই যখন আমরা ইসলামিক ফাইন্যান্সিয়াল হাব যদি করি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইসলামী ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের তাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের রেগুলারলি রিভিউ করতে হবে, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস তাদের তৈরি করতে হবে। সুতরাং এই অ্যাট্রাকটিভ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এটা হবে আমাদের রেফারেন্স হিসেবে হবে অন্য অন্য দেশের জন্য। তারা বাংলাদেশে আসবে এগুলি শেখার জন্য আসবে। কথাটা বুঝতে পারছেন? তারপরে আমাদের যে সুকুক ইস্যুয়েন্স আছে, সেটা আমরা এই পর্যন্ত দেখেন একটা সুকুক ইস্যু করে সেখানে আমরা কত বড় একটা ডিফল্টে পড়ে গিয়েছি। কিন্তু সুকুকের মাধ্যমে বিভিন্ন দেশে ইকোনমিকে ভাইব্রেট করতে সক্ষম হচ্ছে, শুধু মুসলিম নন মুসলিম সব জায়গায়। আমরা যদি বাংলাদেশে যদি সুকুক ইস্যুয়েন্সের জন্য আমরা এখানে বিভিন্ন পর্যায়ে আমরা পদক্ষেপ নেই, যেমন সবরেন সুকুক, এটা শুধু বাংলাদেশের জন্য ওপেন থাকবে না, বহির্বিশ্বের জন্য ওপেন থাকবে। আর বহির্বিশ্বের যখন ওপেন থাকবে, তখন দেখবেন বহির্বিশ্বের ইনভেস্টররা কিন্তু বাংলাদেশে ইসলামিক ইসলামিক স্ট্রাকচারে কিন্তু তারা ইনভেস্ট করতে সক্ষম হবে। আর এতে দেখা যাবে যে বাংলাদেশের সুনাম চতুর্দিকে ছড়িয়ে যাবে, এবং বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্সিয়াল হাব করাটা খুব, ডিক্লেয়ার দেওয়াটা খুব সহজ হবে। এটার জন্য আমি মনে করি মিনিমাম, আমি মনে করি 2 বছরের ভিতর বাংলাদেশকে একটা ইসলামিক ফাইন্যান্সিয়াল হাব ডিক্লেয়ার করা সম্ভব হয়, এই মেকানিজমে যদি আমরা অগ্রসর হই। এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা
যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমরা এনকারেজ করব কিভাবে তারা ইসলামী ফাইন্যান্সিয়াল উপরে তারা ডিগ্রি নিতে পারে, ট্রেনিং নিতে পারে, রিসার্চ করতে পারে, লেখালেখি করতে পারে, পাবলিকেশন করতে পারে। তা সেটা হবে বহির্বিশ্বের জন্য একটা রেফারেন্স হিসেবে হবে। তারা বাংলাদেশে আসবে, এগুলি শেখার জন্য আসবে, বাংলাদেশের সাথে কোঅপারেট করবে, ব্যবসায়ী কোঅপারেট করবে, এখানে ব্যবসায়ী চুক্তি করবে, যেটা মালয়েশিয়া হয়ে আসতেছে, ইন্দোনেশিয়াতে হচ্ছে, সৌদি আরবে হচ্ছে, দুবাইতে হচ্ছে। ঠিক আমরা একই পথে আমরা হাঁটতে পারি। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ যে পটেনশিয়াল আছে, এই পটেনশিয়ালে এখানে আমরা বাংলাদেশকে, আমরা ম্যাক্সিমাম 2 বছরের ভিতর বাংলাদেশকে আমরা অ্যাটলিস্ট রিজনাল ইসলামিক ফাইন্যান্সিয়াল হাব ডিক্লেয়ার করতে আমরা সক্ষম হব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখতে পাই এখন বিশ্বের সবচেয়ে উদীয়মান একটা বাজার যেটা হলো হালাল মার্কেট যেটা, এবং এটা খুবই মানে খুব মানে জোরে সোরে এটা বিস্তৃতি লাভ করছে, কিন্তু বাংলাদেশের এখানে অংশগ্রহণ আসলে খুবই দুর্বল। মানে এটার কারণটা কি আপনার কাছে কি মনে হচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কারণটা একটা উদ্যোগ এবং মার্কেটিং, অর্থাৎ পাবলিক অ্যাওয়ারনেস। আমি মনে করি যে বাংলাদেশে আজকেও কার সাথে যেন আমি আলাপ করেছি, যে দেখেন তুলনামূলক এই যে নেইবারিং দেশগুলি আছে তার চাইতে বাংলাদেশ কোনোখানে কম না, মালয়েশিয়ার চাইতে কম না, ইন্দোনেশিয়ার চাইতে কম না। আমাদের দেশে যে ক্যাটেল গুলি আছে, গরু, মহিষ, ছাগল, এগুলি আছে, বুঝতে পারছেন, আর অন্যান্য যেগুলি আছে, আমরা যে মাংস আমরা প্রডিউস করি, তারপরে ফ্রুটস প্রডিউস করি, মাছ ইত্যাদি যেগুলি খাওয়া এবং ড্রিঙ্কস এর জন্য যেগুলি আমরা প্রডিউস করতেছি, তার বিভিন্ন ফ্রুটস আছে বাংলাদেশে। এটা এটা একটা আল্লাহর একটা খাস রহমত বাংলাদেশে, যে লিচু, কত সুন্দর সুন্দর লিচু, আম এবং বিভিন্ন ধরনের ফ্রুটস আছে। এখন তো বিভিন্ন অনেক রকমের ফ্রুটস আছে যেগুলো আমরা বাংলাদেশে পাই। আগে আমরা বহির্বিশ্বে আমরা এগুলি দেখতাম, কিন্তু এখন বাংলাদেশে এগুলি আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে যদি আমরা একটা হালাল হাব, রিজিওনাল, অন্তত রিজিওনাল হালাল হাবের জন্য আমরা উদ্যোগ নেই, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন আমরা প্ল্যানিং, আমার অ্যাকশন প্ল্যান আসতে পারে। অ্যাকশন প্ল্যানিং এর মাধ্যমে আমরা যেগুলি আপনার ফুডস, তারপরে আপনার অর্নামেন্টস আছে, তারপরে আপনার এই মাছ আছে, তারপরে বিভিন্ন ধরনের মাংস আছে, এগুলি আমরা যদি আমরা এগুলিকে কেন্দ্র করে যদি আমরা একটা হালাল হাব এস্টাবলিশ করি, তো সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে আমাদের ইকোনমিতে একটা সিগনিফিকেন্ট একটা রেজাল্ট চলে আসবে। আর একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখেন মাংস, দেখেন মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়া বলেন বা বিভিন্ন দেশ, সৌদি আরব পর্যন্ত, তারা মাংস নিয়ে আসে কোত্থেকে? আফ্রিকা থেকে নিয়ে আসে, তারপরে আপনার এই অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসে, ইন্ডিয়া থেকে নিয়ে আসে। কিন্তু আমার বাংলাদেশ একটা সেকেন্ড মুসলিম বিশ্ব দেশ, সেক্ষেত্রে বাংলাদেশে যথেষ্ট মাংসের পরিমাণ রয়েছে, তারপরে যথেষ্ট প্রোডাকশন আছে, ফ্রুটস আছে, কিন্তু আমাদের মার্কেটিং নাই, আমাদের ইনিশিয়েটিভ নাই। আমরা যদি এই বা হালাল হাবের একটা ইনিশিয়েটিভ নিতে পারি, আমরা নেইবারিং যে যতগুলো মার্কেট আছে এই মার্কেটগুলিকে আমরা দখল করতে আমরা সক্ষম হব। আমি একটা উদাহরণ দিয়েছি সকালে, দেখেন আমাদের জেলেটিন যে আছে, জেলেটিন বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা সম্ভবত আমরা জেলেটিন নিয়ে আসি বাহির থেকে। দেখেন জেলেটিন কিন্তু আমাদের বাংলাদেশেই তৈরি করতে পারি কিভাবে। দেখেন বাংলাদেশে যে পরিমাণ গরু, ছাগল, তারপরে যে মহিষ আছে, এদের যে চর্বিগুলো কিন্তু আমরা ব্যবহার করছি না, ফালাই দিচ্ছি, কেউ খাচ্ছে না। এই চর্বিগুলোকে দিয়ে আমরা হালাল জেলেটিন আমরা যদি তৈরি করতে পারি, এই হালাল জেলেটিন দিয়ে আমরা শুধু বাংলাদেশ না বা বিভিন্ন দেশে আমরা এই হালাল জেলেটিন কিন্তু আমরা সাপ্লাই দিতে পারবো, এবং বাংলাদেশ একটা সেন্টার হতে পারবে। সুতরাং আমি কনক্লুড করি বাংলাদেশের যথেষ্ট পটেনশিয়াল আছে, যে বাংলাদেশ আপাত দৃষ্টিতে একটা রিজিওনাল হালাল হাব করা খুবই সহজ, এবং হালাল হাব করার পর এই জন্য আমি আবার বলছি 2 বছরের বেশি সময় লাগে না অ্যানাউন্স করতে। তো হালাল হাব এরপর আমাদের সেমিনার, সামিট, কনফারেন্স এগুলি হবে, পাবলিক অ্যাওয়ারনেস হবে, বিভিন্ন দেশে ইনভেস্টররা আসবে, বিভিন্ন ধরনের পারচেজাররা আসবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি স্ট্যান্ডার্ড একটা হালাল হাব করি, তো সেক্ষেত্রে আমাদের ইকোনমিতে আমাদের বিশাল এক ইম্প্যাক্ট আসবে, এবং আমাদের বাংলাদেশের যে সুনাম এটা বহির্বিশ্বে, বহির্বিশ্বের মানচিত্রে সেটা এস্টাবলিশ হবে ইনশাল্লাহ। আহ, এইটাই আমি মনে করি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মাসুম বিল্লাহ ভাই। আপনার একাডেমিক জ্ঞানগুলো, একাডেমিক কার্যক্রমগুলো বাংলাদেশের অগ্রগতিতে আরো বেশি কাজে লাগুক। আপনার জ্ঞানগুলো আমরা আরো বেশি শেয়ার হোক, মানুষ এগুলো গ্রহণ করে আমরা যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। আপনার অভিজ্ঞতাগুলো আমরা চাচ্ছি আপনি ওখান থেকে এসে আমাদের আপনার অভিজ্ঞতাগুলো নিয়ে আসেন আমাদের দেশে, আপনারই দেশ। সেই কামনা জানাচ্ছি এবং আপনাকে আপনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। ভেরি মাচ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা।